শুনছেন গল্প স্বল্প 100.1 FM গোল্ডে। শুরু হচ্ছে 100.1 FM গোল্ডে গল্প স্বল্প অরিজিনালস রোগ। লিখেছেন কৌশিক মজুমদার। লেখকের জন্ম 1981 সালের 10 এপ্রিল কলকাতায়। তিনি স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডিতে গোল্ড মেডেলিস্ট। বিজ্ঞানের জগতে তাঁর অবদান রয়েছে ব্যাসিলাস এসপি KM5 এর আবিষ্কারক হিসেবে। বর্তমানে চুঁচুড়ার ধান্য গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক পদে কর্মরত। তবে এই সময়ের একজন অন্যতম খ্যাতনামা লেখক হয়ে পাঠকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। কলকাতাকে কেন্দ্র করে তাঁর রহস্য রোমাঞ্চধর্মী লেখা তাঁকে সাহিত্য মহলে পরিচিতি এনে দিয়েছে। তাঁর কয়েকটি উল্লেখযোগ্য বই সূর্যতামসী, নিবার সপ্তক, তোপসের নোটবুক, নোলা, আধার আখ্যান ইত্যাদি। এছাড়াও সম্পাদনা করেছেন কলকাতার রাত্রি রহস্য, কলিকাতার ইতিবৃত্ত, ফুড কাহিনী ইত্যাদি বইগুলি। আজ শুনবেন লেখক কৌশিক মজুমদারের লেখা রোগ। গল্পের কথক অর্পণ, গল্পের সূত্রধর অপরূপা ও সৌমিক। অভিনয় সুদীপ্ত, বাসু, অরিজিৎ, আত্রেয়, বিহু, অর্ণব, অনির্বাণ, ঝুমুর, গোপা, সোমক, অরুণিমা, রাজীব, কল্পলাল, তাপস, উজ্জ্বল, দেবলীনা, অনিরুদ্ধ ও রিয়া। শুরু হচ্ছে FM গোল্ডে গল্প স্বল্প অরিজিনালস কৌশিক মজুমদারের লেখা রোগ। হরবাবুর স্পষ্ট মনে আছে রোগটার কথা উনি প্রথম ঠিক কিভাবে শুনেছিলেন। হরবাবু নামের মানুষরা সচরাচর ব্যবসা করতে পারেন না, চাকরিতেও খুব উঁচু পদে গেছেন বলে দেখা যায়নি। আবার বেসরকারি অফিসেও হরবাবু নামে কাউকে খুঁজে পাওয়া মুশকিল। এই নামের প্রত্যাশা মেটাতেই হরবাবু সরকারি PWD অফিসে লোয়ার ডিভিশন ক্লার্কের কাজ করেন। ছোটখাটো চেহারা, চোখে হাই পাওয়ারের চশমা, তাতে সস্তা সেলুলয়েডের ফ্রেম। আগে কাঁধে একটা তাপ্পি মারা ব্যাগ ঝুলিয়ে অফিসে যাতায়াত করতেন। ইদানিং বড় মেয়ের ফেলে দেওয়া গোলাপি রঙের স্কুল ব্যাগটা পিঠে নিয়ে আসেন। প্রত্যাশা মতোই হরবাবু মিতব্যয়ী। অফিসের দুর্মুখরা তাঁকে কৃপণ বলে। তিনি দুপুরে টিফিন বাক্স খুলে রোজ শুকনো রুটি, ঢেঁড়স ভাজা দিয়ে খান। অফিসে প্রায়ই চাঁদা তুলে খাওয়া দাওয়া হয়, তিনি ওসবে থাকেন না। অনর্থক পয়সা নষ্ট তার বিলকুল না পছন্দ। অফিসের লোকেরা আগে অনুরোধ করত, এখন হাল ছেড়ে দিয়েছে। একদিন হরবাবু স্পষ্ট শুনেছেন ক্যান্টিনে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। রমলা নামে নতুন একটি মেয়ে সদ্য ট্রান্সফার হয়ে তাঁদের অফিসে এসেছে। শশাঙ্ক বেশ জোরে জোরেই তাঁকে বলছে, বুঝলে রমলা, সবাই তো আর সমান হয় না। না, কেউ আয় করে ভোগের জন্য, কেউ আয় করে রোগের জন্য, আর কেউ আয় করে আবার ওই মরার পরে যক্ষ হয়ে টাকা গোনার সুখ পেতে। বুঝলে কিনা? রমলা মেয়েটাও তেমনি ন্যাকা, সঙ্গে সঙ্গে প্রশ্ন করল, এমন মানুষও আছে নাকি শশাঙ্কদা? আরে হ্যাঁ হ্যাঁ, আছে আছে। চোখ মেলে দেখো একটু এদিক ওদিক, আমাদের অফিসেই আছে। মাস গেলে 40,000 বেতন, এদিকে আজ অব্দি 40 পয়সা কেউ খরচ করাতে পারেনি। হরি বল। হর শব্দের মধ্যে এমন একটা কুইঙ্গিত ছিল যে কারও বুঝতে বাকি রইল না কার কথা বলা হচ্ছে। হরবাবু পাত্তা না দিয়ে ক্যান্টিনের ওয়াটার কুলার থেকে জলের বোতল ভরে চুপচাপ টেবিলে ফিরে এলেন। গতবার শীতকালের কথা। হরবাবুর অফিস রুমে শেয়ারে পিকনিক হচ্ছে। তিনি যথারীতি রুটি চিবোচ্ছেন। শুনতে পেলেন অফিসের নতুন ক্লার্ক উৎপল দুঃখ করে বলছে, বুঝলে কানাইদা, এবার আর আমার হানিমুনে যাওয়া হলো না গো। শুনেই হরবাবুর কান খাড়া। উৎপল বিরাট বড়লোক বাড়ির ছেলে, সবে চাকরি পেয়েছে, আর পেয়েই তাঁর 5 বছরের প্রেমিকা রত্নাকে বিয়ে করে নিয়েছে। অফিসের সবার সঙ্গে হরবাবুও সেই বিয়েতে গিয়েছিলেন। বিরাট প্যালেস ভাড়া করে রিসেপশন, বিরাট বাগানে জায়গায় জায়গায় খাবারের স্টল, তন্দুরি চিকেন, বিরিয়ানির গন্ধে গোটা বাগান ভরে আছে। ইলাহি আয়োজন। শশাঙ্ক সুযোগ পেয়ে সেখানেও শোনাতে ছাড়ল না, আরে মাংসের কাউন্টারে হরদা যে, এই যে সেদিন আপনি অফিসে বললেন হ্যাঁ আপনি মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন,
আমরা সবাই শেয়ারে চিকেন চাপ খেলাম, আর আপনি ঝুল ঝুল চোখে দেখলেন। আর এখানে এসেই এই দেখুন প্লেটে 2খানা বড় বড় তন্দুরি। এটা কি ঠিক দেখছি? বাজে লোকের কথার উত্তর দিতে গেলে কথায় কথা বাড়বে। হরবাবু মন দিয়ে মাংস চিবোতে লাগলেন। অনেকেই জানে না, হরবাবু এমনিতে মাংস খাওয়া পছন্দ না করলেও নিমন্ত্রণ বাড়িতে খান এবং অন্যদের চেয়ে কিছু বেশি পরিমাণেই খান। সেই রিসেপশন পার্টিতে শুনলেন উৎপলের কোনো এক মামা নাকি সিঙ্গাপুর থাকে। তিনি নতুন বরবউকে হানিমুনে সিঙ্গাপুর আসা যাওয়ার প্লেনের টিকিট গিফট করেছেন। শুধু তাই না, হোটেল খরচাও নাকি তিনিই দেবেন। এমন একজন মামা পাওয়াও ভাগ্যের ব্যাপার। তার মামারা তাকে আজ অব্দি একটা লজেন্স কিনে দেয়নি। মামা বাড়ির সম্পত্তি ভাগ হলে তার মায়ের ভাগ নিজেরা গাপ করেছে। ভাগ্য করে উৎপলের মামার মতো মামা পাওয়া যায়। বাড়ি ফিরতে ফিরতে বহু দীর্ঘশ্বাস ফেলেছিলেন হরবাবু। সেই উৎপল হানিমুনে যাচ্ছে না শুনে চমকে উঠলেন তিনি। এমন সুযোগ যে কেউ ছাড়তে পারে সেটা তিনি ভাবতেও পারেন না। কারো ব্যক্তিগত ব্যাপারে খুব একটা নাক গলান না, তবুও জিজ্ঞাসা না করে পারলেন না। ভাই উৎপল, এই একটু এদিকে এসো, দেখি কথা আছে। হ্যাঁ বলুন হরদা। না মানে একটু পার্সোনাল ব্যাপার, তবু জিজ্ঞেস করি। শুনলুম তুমি নাকি সিঙ্গাপুরে হনিমুনে যাচ্ছ না, এই ব্যাপার একটু বলবে? হ্যাঁ সে কি হরদা, আপনি কি খবর টবর দেখেন না? বিদেশে নাকি নতুন একটা রোগ এসেছে, বলছে তো একেবারে অজানা এক ভাইরাস। আর সেই ভাইরাস নাকি একবার আক্রমণ করলে আর কোনো নিস্তার নেই। ওদেশের সবাই তো এখন ঘরে বন্দি। এদিকে আমাদের এদিক থেকে সিঙ্গাপুর যাওয়ার সব ফ্লাইটও বন্ধ, কবে খুলবে তার কিচ্ছু ঠিক নেই। মামা বলল, বাবলু রে, তোর কপালটাই খারাপ। ভাবছিলাম বৌমারে এখানে আইনা ঘুরাইয়া দেখাম, এইদার হইল না। রোগটার কি যেন একটা নামও বলেছিল উৎপল। হরবাবু খুব একটা বিশ্বাস করেননি। তিনি বাড়িতে খবরের কাগজ রাখেন না, বাজে খরচ। টিভি থাকলেও তাতে দিনরাত সিরিয়াল আর রিয়েলিটি শো চলে। ফলে উৎপল বলার পরেও তিনি ব্যাপারটা খুব একটা সিরিয়াসলি নিলেন না। মুখে আলতো হাসি নিয়ে ভাবতে থাকলেন, গোটাটাই সিঙ্গাপুরবাসী সেই মামার চক্রান্ত। বৌভাতের দিন ভুল করে একটা প্রতিজ্ঞা করে ফেলে এখন হাত কামড়াচ্ছেন, তাই উঠে পড়ে লেগেছেন ভাগ্নে যাতে গিয়ে উপস্থিত না হয়। হরবাবুর যুক্তিতে এটা খুব একটা দোষের না বলেই মনে হলো। মনে একটা কাঁটা সেই বৌভাতের সময় থেকে বিঁধছিল। আজকের দিনে এমনও হয়। আজ তিনি নিশ্চিন্ত হলেন। লোকাল বাসে দমবন্ধ করা ভিড়েও এই চিন্তা তাকে কিছুটা হলেও স্বস্তি দিতে পারল। সেদিন বাড়িতে ফেরার সময় 2 মেয়ের জন্য 10 টাকার একটা চিপসের প্যাকেটও কিনে ঢুকলেন তিনি। রোগের ব্যাপারটা যে একেবারে ভাঁওতা না, তা বুঝতে মার্চ মাস অব্দি সময় লাগলো তার। পাশের বাড়ির গদাধর বাবুর কথায় কথায় প্যানিক করার স্বভাব আছে। এবার সেটা প্রায় হিস্টেরিয়ায় গিয়ে দাঁড়ালো। তিনি সকাল বিকেল হরবাবুকে আপডেট দিতে লাগলেন। জানেন এই রোগ নিয়ে ডাক্তার হরিদাস পাল কি বলেছেন? শুনে যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এমন মারণ রোগ 100 বছর অন্তর পৃথিবীতে আসে। লিংক লাগবে? জানেন কলকাতায় করোনা এসে গেছে, বিধাননগরে করোনা এসে গেছে, দমদমে করোনা ঢুকছে, দুর্গানগরের দিকে করোনা তাকাচ্ছে। অন্যদিকে টিভিতে সব খবর বাদ দিয়ে এক একজন এক এক কথা বলে যাচ্ছে। গোটা দেশের সাংবাদিক আর মানুষজন যেন একসঙ্গে পাগল হয়ে গেছে। কেউ বলছে, আমার বাড়ি 3টে স্যানিটাইজার, একটা আমার, একটা আমার বরের, আর একটা আমাদের কাজের মাসি। আমার বড় স্যানিটাইজারটা থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হাতের দস্তানায় নিয়ে ভালো করে দস্তানাকে স্যানিটাইজ করি। তারপর সেই দস্তানাকে 95 ডিগ্রি অ্যাঙ্গেলে চেপে ছোট একটা বোতলে স্যানিটাইজার রাখি। সেটা দিয়ে আবার দস্তানা পরিষ্কার করে ভাত মেখে খাই। আপনারাও এমন করুন, এটা স্বাস্থ্যকর, আর হাতে জল লাগানোর প্রয়োজনও হবে না।
কেউ বলছে, এই দেখুন সেই ভাই যিনি গামছা মুখে অটো চালাচ্ছেন। উনি একজন সতর্ক নাগরিক। আপনিও হন। মনে রাখবেন, এই ভাইরাসের আকার বড়। গামছা, এমনকি মাছ ধরার জাল মুখে বাঁধলেও এই ভাইরাস ঠেকানো যাবে না। এক গৃহবধূ বললেন, আমার খুব প্যানিক হচ্ছে, আমার খুব প্যানিক হচ্ছে, খুব প্যানিক হচ্ছে আমার। আর তাকে সান্ত্বনা দিতে দিতে ক্লাবের এক ছেলে আওড়াচ্ছে, একদম চিন্তা করবেন না, আমরা সবাই আপনার পাশে আছি। আমাদের আপৎকালীন ব্যবস্থায় বিষম খেয়ে কাশলো বাড়ি থেকে উঠিয়ে আমাদের কর্মীরা আপনাদের হাসপাতালে নিয়ে যাবে। হরবাবুর দৃঢ় বিশ্বাস ছিল এইসব বিদেশি রোগ ভারতে ঢুকতেই পারবে না। গদাধর বাবুকে উল্টে কথা শুনিয়ে বললেন, আরে বাবা, ও দেশের জলবায়ুর সঙ্গে ভারতের জলবায়ুর বিস্তর ফারাক। আর যদি ঢুকেও যায়, ভারতীয়দের কিচ্ছু করতে পারবে না। আর আমার তো কিছুই করতে পারবে না। আমি দুবেলা স্নান করি, নিজেকে পুরোপুরি পরিষ্কার রাখি। শেষ কবে আমি রোগে ভুগেছি আমার মনেই নেই। শেষ পর্যন্ত যখন 3 সপ্তাহের লকডাউন ঘোষিত হলো, সবাইকে বাড়িতে বন্দি থাকতে বলা হলো, তখন প্রথমবার হরবাবুর টনক নড়ল। উৎপলের মামা নেহাত মিথ্যে বলেননি। রোগটাকে বিশ্বাস করলেও রোগ নিয়ে আর যা যা বলা হচ্ছিল একটাকেও বিশ্বাস করেননি তিনি। হয়তো সামান্য সর্দি জ্বর, এমন তো কতই হয়। তার জন্য মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার, এসব বাড়তি খরচ করার কোনো যুক্তি আছে? তিনি 3 বেলা গরম জলে গার্গল করতে শুরু করলেন। গরম জল খেতেন, আর খুব গরমেও দুপুরবেলা ঘড়ি ধরে আধ ঘন্টা সূর্যের আলোতে শরীর সেঁকতেন। তাঁর স্ত্রী আর মেয়েদের এ ব্যাপারে উৎসাহ দিলেও তাঁরা এই কাঠফাটা রোদে পুড়তে একেবারেই রাজি ছিল না। ফলে তিনি নিজেই এই টোটকা চালিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে একটা ঘটনা ঘটল। হরবাবু শুনতে পেলেন পাড়ায় কোনো একটা এনজিও এসেছে। তারা নাকি যারা অভাবী তাদের বিনে পয়সায় চাল ডাল দিচ্ছে, লাইন দিয়ে নিতে হচ্ছে। হরবাবু এই সুযোগ হাতছাড়া হতে দিলেন না। স্ত্রীকে নিজের বীরত্বের কীর্তি শোনালেন। আরে মাস্ক কোথায় পাবো? মুখে গামছা বেঁধে লাইনে দাঁড়িয়ে ওই 2 কেজি চাল, 500 ডাল, 1 কেজি আলু আর 1 প্যাকেট সোয়াবিনের বড়ি নিয়ে তবে বাড়ি ফিরলাম। বুঝলে তো, এই রকম চলতে থাকলে গোটা লকডাউনে খুব বেশি খরচ করতে হবে না। এমনি করেই যায় যদি দিন যাক না। সমস্যাটা শুরু হলো ঠিক 3 দিন পর থেকে। একেবারে কাক ভরে ঘুম থেকে ওঠার স্বভাব তার। সেদিন উঠে দেখলেন ঘড়িতে 8টা বেজে গেছে। স্ত্রী বার্তিনিক ডেকেও সাড়া না পেয়ে চলে গেছে। ঘুম থেকে উঠে খাটেই খানিকক্ষণ ঝিম ধরে বসেছিলেন হরবাবু। স্ত্রী 1 কাপ লাল চা নিয়ে মুখের সামনে ধরে বললেন, কি ব্যাপার বলো তো, এত দেরি করে ঘুম থেকে উঠে পড়লে যে বড়? ঠিক বুঝতে পারছি না। মাথা চেপে ধরে হরবাবু কোঁকিয়ে উঠলেন। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, সারা গায়েও ব্যথা, কেমন একটা যেন জ্বর জ্বর ভাব। বুঝলে, গোটা গোটা শরীর কেমন একটু তার চিম করছে। ঢোক গিলতে গেলেই গলায় ব্যথা লাগছে। কি হলো বলো দেখি? এই জন্যেই বলি সন্ধ্যার পর মাথায় একটা মাফলার দিয়ে বেরো। আমার কথা তো তোমার কানে ঢোকে না, কোনো কালে শুনবে না তুমি আমার কথা। ঠান্ডা লেগেছে, এই সময় ওয়েদারটাও তো আবার ভালো না। ভালো করে গার্গেল করো, সেরে যাবে। মনটা সামান্য কু ডাকলেও খুব একটা পাত্তা দিলেন না হরবাবু। ঠান্ডা গরমে এমন হয়েই থাকে, নিজেকে বুঝিয়েছিলেন। তারপরও টানা প্রতি 15 মিনিট অন্তর গার্গল করেছেন, গরম জল খেয়েছেন। ইচ্ছে না থাকলেও স্ত্রী কারা নামে এক অপদার্থ তাকে গিলিয়েছেন, সেটাও নাকমুখ কুঁচকে গিলেছেন। কিন্তু শরীর ঠিক হবার লক্ষণ নেই। কাশিটা শুরু হলো বিকেল থেকে। প্রথমে খুক খুক, তারপর হুকিং কাশির মতো খং খং। কাশতে গেলে বুকের পাঁজরা খুলে বেরিয়ে আসছে, এত কষ্ট। তার স্ত্রী এমনকি মেয়েরাও বারবার বলল ডাক্তার দেখাতে।
বলা যায় না, হয়তো সেই রোগ। কাশির মধ্যেই ধমকে উঠলেন হরবাবু। আরে আরে আমাকে কি পাগল পেয়েছো নাকি? আজকাল ডাক্তার মানে এক গাদা টেস্ট, আর কথায় কথায় নার্সিং হোমে ভর্তি করার চক্কর। টাকা কি এমনি এমনি আসে? তার জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হয়। নিজেরা তো ঘরে থাকো, তোমরা কি বুঝবে পরিশ্রমের আয় কাকে বলে? শেষ বাক্যটা তার খুব প্রিয় লব্জ। দিনে অন্তত একবার তিনি বলবেনই। সেদিন সারা রাত জ্বরের ঘোরে ঘুম এলো না। বড় মেয়ে পাড়ার দোকানদারকে জিজ্ঞেস করে এক পাতা প্যারাসিটামল নিয়ে এসেছিল। সেটা খেয়ে সকালের দিকে ঘাম দিয়ে জ্বরটা একটু কমল। স্ত্রী বড় গেলাস ভরে কারা নিয়ে এলো। সেটা মুখে দিয়েই প্রথম ব্যাপারটা টের পেলেন হরবাবু। আগের মতো কুৎসিত স্বাদ গন্ধ তো লাগছে না। সত্যি বলতে কি, ভালো মন্দ কোন রকম স্বাদই তিনি পেলেন না, গন্ধও না। গোটা তরলটাই কেমন একটা অদ্ভুত বোবা বোবা লাগলো তার কাছে। তিনি একটু রেগেই গেলেন। নিশ্চয়ই ঠিকঠাক বানায়নি। কাল অব্দি এর গন্ধে প্রাণ যায় যায়, আর আজকে এই দশা। বেলা বাড়তে আরো কিছু ব্যাপার খেয়াল করলেন হরবাবু। দুর্বল শরীরে বাথরুমে যেতে গিয়ে হোঁচট খেয়েছিলেন। ডান পাটা সামান্য মচকেছে। সেই পায়ে পেইন রিলিফ বাম মাখতে গিয়ে তার মনে হলো নিশ্চয়ই ওষুধের তারিখ এক্সপায়ার করেছে। সেটার মতো উগ্র গন্ধের মালিশে বিন্দুমাত্র গন্ধ নেই। তিনি জোরে জোরে পায়ে ডলে যাচ্ছেন তো যাচ্ছেন, পা জ্বালা করছে, ঝাল উঠে যাবার উপক্রম, কিন্তু কোনো গন্ধ তো নেই। ছোট মেয়ের বয়স বছর 5। সে কি যেন নিতে ঘরে ঢুকেই, ব্যথার জন্য পাম মাখছো বাবা? কথা শুনে সম্বিত ফিরল তার। তার হাতে টিউব নেই, তাও মেয়ে বুঝতে পারছে, মানে গন্ধ বেরোচ্ছে ঠিকই, কিন্তু তার নাকে যাচ্ছে না। তুই গন্ধ পাচ্ছিস? এই বলে বড় করে ঘাড় নেড়ে দিল মেয়ে। অর্থাৎ তার ঘ্রাণ শক্তি গেছে। আচ্ছা, এটা কি স্বাভাবিক নাকি নাকি সেই রোগের কামাল? এই গদাধর বাবু তো 3-2 হলো হাসপাতালে, তারও নাকি এই রোগ হয়েছে। মানুষটা বাঁচবে কিনা কে জানে। নাকের গন্ধ চলে যাওয়াতে এই প্রথমবার হরবাবু সামান্য বিচলিত হলেন। যদিও বাড়িতে কিছু বললেন না। তার স্ত্রী সব কিছুতে বাড়াবাড়ি করে, কিছু বললেই ডাক্তারের কাছে নিয়ে যাবে। দুপুরবেলা খেতে গিয়ে মুখে কোনো স্বাদ পেলেন না হরবাবু। জ্বরের জন্য রুটি বানাতে বলেছিলেন, খেতে গিয়ে মনে হলো জলে ভেজানো পিচবোর্ড চিবোচ্ছেন। কোনো মতে কিছুটা গিলেই বিছানায় কুঁকড়ে শুয়ে পড়লেন তিনি। জ্বরটা আবার এসেছে, এবার আরো বেশি প্রাবল্যে। তার সারা গা হাত পা কাঁপতে লাগলো। দাঁতে দাঁতে খটখট, সারা গা ব্যথায় ফেটে যাচ্ছে, কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। কাশিটা যেন থামতেই চাইছে না। বিকেল গড়াতে না গড়াতেই হরবাবুর শ্বাসকষ্ট শুরু হলো। স্ত্রী আর মেয়েরা পাশের ঘরে বসে টিভিতে সিরিয়াল দেখছিল। তিনি কোনো মতে শরীরটা টেনে নিয়ে ঘরের সামনে গিয়েই বলে মেঝেতে লুটিয়ে পড়লেন। আর কিচ্ছু মনে নেই তার। যখন জ্ঞান এলো, হরবাবু দেখলেন তার গলা শুকিয়ে আসছে। তিনি কথা বলতে চাইলেন, পারলেন না। মুখ মাস্কে ঢাকা। চারিদিকে মশারির মতো করে একটা প্লাস্টিক খাটিয়ে দেওয়া, হাতে 3-4 রকমের নল ঢোকানো। খানিক পর পর পিক পিক করে কিসের যেন একটা শব্দ কানে আসছে। প্রথমেই যেটা হরবাবুর মনে হলো, এটা কোনো নার্সিং হোম,
সুযোগ পেয়েছে, এবার প্রচুর টাকা খিঁচে নেবে। মাথাটা এবারে শীষের মতো ভারী হয়ে আছে, শরীরেও তো এক রত্তি জোর নেই। চেষ্টা পেয়েছে, কাউকে ডাকতে চাইছে, কিন্তু ডাকতে পারছি না যে। আশেপাশে কাউকে দেখতে পেলেন না হরবাবু। শব্দটা বাড়ছে। হয়তো সেই শব্দে দরজা খুলে অদ্ভুত এক জন্তু ঘরে এসে ঢুকলো। জন্তুটার 2 হাত 2 পা মানুষের মতো, কিন্তু মাথা থেকে পা অবধি অদ্ভুত একটা সাদা রঙের প্লাস্টিকের পোশাকে ঢাকা। অনেক দিন আগে বন্ধুর বাড়িতে নিহাত অনিচ্ছাতেই একটা ইংরেজি সিনেমা দেখেছিলেন হরবাবু, ভিন গ্রহের প্রাণীদের নিয়ে। এই জন্তুটাকে দেখে তার সেই প্রাণীর কথাই মনে হলো। জন্তুটা সেই আওয়াজ শুনে তার কাছে এগিয়ে এলো। ভালো করে তার বিছানার পাশে রাখা কি একটা যন্ত্র দেখল। তারপর সেই মশারির মতো প্লাস্টিকের বাইরে থেকে তার দিকে তাকালো। হরবাবুর চোখে চশমা নেই, তিনি তবু দেখার জন্য চোখ বড় বড় করে তাকালেন। জন্তুটা আচমকা একটা চিৎকার করে আবার দরজার দিকে ছুট দিল। পরের অংশ বেশ সংক্ষিপ্ত। একদল একই রকম জন্তু এসে উপস্থিত। তাদের যিনি সর্দার, তিনি হরবাবুকে নানা পরীক্ষা নিরীক্ষা করে বললেন, স্ট্রেঞ্জ, একে তো মিরাকল ছাড়া আর কিছুই বলা যায় না। শেষে ওই ইঞ্জেকশনের জোরেই কি মরা মানুষ বেঁচে উঠল? হরবাবু কিছুই বুঝতে পারছিলেন না। বুঝলেন কিছুদিন পরে। এই অদ্ভুত পোশাকের নাম পিপিই কিট। এখন নাকি সেই মহামারী রোগের হাত থেকে বাঁচতে ডাক্তার নার্সরা এই পোশাক পরেই চিকিৎসা চালাচ্ছেন। ডাক্তারের নাম কি একটা মুখার্জি, কাঁচা পাকা চুল। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ খানিক মাথা চুলকে বললেন, বুঝলেন মশাই, আপনার কেসটা স্ট্রেঞ্জ বললে কিছুই বলা হয় না। আপনাকে যখন নিয়ে এলো তখন আপনার প্রায় শেষ অবস্থা। আমি দেখেই বুঝেছিলাম গন কেস। এসব ক্ষেত্রে আমরা লাস্ট চান্স হিসেবে একটা কোরামিন দিই, সেটাই দিলাম। দিতেই আপনার বডি কাঁপতে কাঁপতে লোহার মতো স্টিফ হয়ে গেল। সব রকম পরীক্ষা করে দেখলাম আপনার দেহে প্রাণ নেই। বলেন কি? তাহলে আর বলছি কি, কিন্তু জানেন তো, খানিক অবজারভেশনে রেখে বডি ছাড়তে হয়। ঘন্টা 3 বাদে আমি ডেথ সার্টিফিকেট লিখছি, এমন সময় খবর এলো আপনি বেঁচে উঠেছেন। আমার এত বছরের ডাক্তারি বিদ্যায় এর কোনো ব্যাখ্যা নেই। মিরাকল ছাড়া আর কি বা বলি। ধীরে ধীরে হরবাবু জানতে পারলেন, খবর পেয়ে হাসপাতালে আত্মীয়রা চলেও এসেছিল। তাঁর শালা নাকি অফিসে ফোন করে তার মৃত্যু সংবাদ জানিয়েছে। শুধু জানায়নি, তার দিদি কবে থেকে ফ্যামিলি পেনশন পাবে সেই তদারকও করে ফেলেছে। সে যাই হোক, আরো 2 সপ্তাহ হাসপাতালে কাটিয়ে হরবাবু বাড়ি ফিরলেন। প্রায় লাখখানিকের উপরে বিল হয়েছে। তবে একটাই বাঁচোয়া, সরকার নাকি ঘোষণা করেছেন কোন সরকারি কর্মচারীর এই রোগে সরকার চিকিৎসার ব্যয় বহন করবেন। হরবাবু এখন বেশ সুস্থ, কিন্তু আরো 2 সপ্তাহ তাকে বাড়িতেই থাকতে বলেছেন ডাক্তার। শরীর দুর্বল কিন্তু ঝরঝরে। বাড়ি এসে শুনতে পেলেন পাশের বাড়ি গদাধর বাবুদের বাড়িতে তালা। এই রোগে তিনি, তার স্ত্রী দুজনেই মারা গেছেন। বাচ্চা মেয়েটাকে তার মামারা এসে মামা বাড়ি নিয়ে গেছে। হরবাবুর ফেরার খুশিতে গিন্নি পাড়ার এক ভিখারিকে 100 টাকা দান করলেন। অন্য সময় হলে হরবাবু কখনো এটা করতে দিতেন না, কিন্তু এই রোগ তার মধ্যে কিছু একটা বদলে দিয়েছিল। তিনি বাধা দিলেন না। এখন তিনি সুস্থ, কিন্তু তার গন্ধের অনুভূতি ফেরেনি। স্বাদ অল্প পেলেও গন্ধ জিনিসটাই একেবারে বিলুপ্ত হয়ে গেছে তার ইন্দ্রিয় থেকে। এমনি করে আরো 7 দিন কাটল।
তারপর একদিন অদ্ভুতভাবে তিনি বুঝতে পারলেন তার ঘ্রাণ শক্তি ফিরে এসেছে, কিন্তু তিনি ঠিক এমনটা চাননি। দুপুরবেলা নিজের খাটে শুয়ে ঘুমাচ্ছিলেন হরবাবু। একটা অদ্ভুত অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তার। বিছানায় উঠে চুপ করে বসে রইলেন খানিকক্ষণ। কেন ঘুম ভাঙল সেটা বুঝতেই মিনিট 5 সময় লাগলো। তার দম বন্ধ হয়ে যাচ্ছে, আর যাচ্ছে অদ্ভুত একটা গন্ধে। এই গন্ধ তিনি আগে কোনোদিন পাননি। হরবাবু জানেন মানুষের অভিধানে 1000 রকম রঙের নাম থাকলেও গন্ধের কোনো নাম নেই। ফলে মানুষকে পেঁয়াজের মতো গন্ধ, পচা ডিমের মতো গন্ধ কিংবা গোলাপের মতো গন্ধ বলে কাজ চালাতে হয়। একেবারে অচেনা কোনো গন্ধ পেলে তার নাম কি হবে সে হদিশ কেউ দিতে পারেনি। হরবাবুও এই গন্ধে খানিক ভ্যাবাচাকা খেয়ে বসে রইলেন। তারপর তিনি উঠলেন গন্ধের উৎস খুঁজতে। বেশি খুঁজতে হলো না। তার ঘরেরই এক কোণে ছোট মেয়ে বসে পুতুল খেলছে। নতুন পুতুল তার মামা কিনে দিয়েছে, মুখে ললিপপ। সে মহানন্দে ললিপপ চুষছে, পুতুলের সঙ্গে খেলছে আর গুনগুন করে পুতুল পুতুল খোকুমনির আজকে হবে বিয়ে এই গানটা গাইছে। মেয়ের সারা গা দিয়ে অদ্ভুত মিষ্টি একটা গন্ধ ভুরভুর করছে। সে গন্ধের তীব্রতা এতটাই যে হরবাবুর দম আটকে যাবার উপক্রম। হরবাবুর একই সঙ্গে আনন্দ আর রাগ দুটোই হল। আনন্দ হবার কারণ তাঁর ঘ্রাণ শক্তি আবার ফিরে এসেছে, আর রাগের কারণ মেয়ে নতুন কোনো ডিও বা সেন্ট কিনে প্রায় গোটাটাই গায়ে মেখে বসে আছে। তিনি মেয়েকে একটু কড়াভাবেই বললেন, রে ও কারণে গায়ে এত সেন্ট মাখছিস কেন? মেয়ে চমকে উঠল। কোথায় বাবা? সেন্ট মাখিনি তো। তুমি তো বলো সেন্ট খুব বাজে জিনিস, মাখলে গায়ে ঘা হয়। হরবাবুর এবার বেজায় রাগ হল। তিনি অকারণ মিথ্যা কথা সহ্য করতে পারেন না। তিনি স্পষ্টভাবেই মেয়ের গা থেকে গন্ধটা পেয়েছেন, এখনো পাচ্ছেন, আর এতটুকু বাচ্চা মেয়ে কিনা অবলীলায় মিথ্যে বলে যাচ্ছে। মানুষের চরিত্র গঠনের সময় শিশুকাল, এখন বিগড়ালে সারা জীবন বিগড়েই থাকবে। তিনি নিচু হয়ে মেয়ের গালে মারলেন এক চড়। মেয়ে পরিত্রাহী চিৎকার জুড়ে দিলে, ও মা, দেখো বাবা আমাকে অকারণে মারছে। মজার ব্যাপার, প্রায় সঙ্গে সঙ্গেই মেয়ের গায়ের সেই মিষ্টি গন্ধটা একেবারে উবে গিয়ে তার সারা গা থেকে ঝাঁঝালো একটা গন্ধ বেরোতে লাগলো। সে গন্ধ আর যাই হোক, কোনো ডিও বা এসেন্সের হতে পারে না। মেয়ের চিৎকার শুনে মেয়ের মা ছুটে এলেন এবং হরবাবুকে যার পর নাই দু কথা শুনিয়ে দিলেন। কিরকম বাবা গো তুমি? হ্যাঁ, মেয়েদের সঙ্গে আজ অব্দি দুটো ভালো করে কথা বলেছো, একটু আদর করেছো ওদের, এদিকে কিল মারবার গোসাই। ও মা, চল তো মা, তুই এখান থেকে চল। থাক তোর বাবা একা একা পড়ে, না আছে মুখে মিষ্টি, না আছে স্বভাবে মিষ্টি। আমি বলে না এই পাপের সংসারে টিকে আছি, বুঝলে? অন্য কেউ হলে যেদিকে দু চোখ যায় কবে চলে যেত, তখন বুঝতে তুমি কত ধানে কত চাল। এতগুলো কথা অসুস্থ হরবাবুকে সহ্য করতে হলো। তার একমাত্র সাক্ষী ছিল যে মিষ্টি গন্ধ, তাও আচমকা উধাও হয়েছে। বদলে তার স্ত্রী আর মেয়ে দুজনের শরীর থেকেই সেই ঝাঁঝালো গন্ধটা পাচ্ছিলেন হরবাবু, যদিও সেটা বলার সাহস তার হয়নি। বিকেলে আর রাতে খেতে গিয়ে হরবাবু একটু ধন্ধে পড়লেন। তিনি যা ভেবে আনন্দিত হয়েছিলেন ব্যাপারটা তো ঠিক তা না। খেতে বসে তিনি মাছ ভাজা, কাঁচা পেঁয়াজ, এমনকি ধনেপাতার চাটনির সামান্যতম গন্ধও পেলেন না, বরং একেবারে অচেনা 2-3 রকম গন্ধ তাঁর নাকে এলো। হরবাবু একটু কৌতূহলী হলেন। মনে মনে ভাবলেন, কাউকে কিছু না বলে নিজেকেই এবার এই রহস্যের সমাধানটা করতে হবে। 1 সপ্তাহ কেটে গেছে।
হরবাবু এখন ধীরে ধীরে এই গন্ধের প্যাটার্নটা অনেকটা বুঝতে পেরেছেন। প্রথমত, তিনি কোনো নিষ্প্রাণ বস্তুর গন্ধ পান না। জীবনে প্রথমবার বাজার থেকে এসেন্স কিনে গন্ধ শুকে দেখেছেন, কোনো কাজ হচ্ছে না। শুধু তাই নয়, কোনো উদ্ভিদ বা রান্না করা খাদ্যের গন্ধও তাঁর নাকে আসে না, যে কারণে গোলাপ আর জবাকে গন্ধ দিয়ে তিনি আলাদা করতে পারেন না। কিন্তু তিনি গন্ধ পান। সে গন্ধ আসে জ্যান্ত মানুষের গা থেকে। প্রতিটা মানুষের দেহের যে আলাদা আলাদা গন্ধ থাকে, সেই ধারণা হরবাবুর আগে ছিল না। এখন তার কোয়ারেন্টাইন পিরিয়ড কেটেছে, মুখে মাস্ক পরে বাইরেও যান মাঝে মধ্যে, ফলে নানা রকমের মানুষ এবং তাদের গন্ধের সঙ্গে পরিচিত হবার সুযোগ তার মিলেছে। শুধু তাই নয়, একটু মনোযোগী হয়ে খেয়াল করে তিনি লক্ষ্য করেছেন এই গন্ধটা একেবারে চেহারার মতো। গন্ধ দিয়েই মানুষ চেনা যায়। প্রতিটা মানুষের একটা বেসিক গন্ধ থাকে। সেই মানুষটা আনন্দে থাকলে গন্ধটা একটা মিঠে ভাব নেয়, আবার রেগে গেলে সেই গন্ধই তীব্র ঝাঁঝালো হয়ে ওঠে। বেসিক গন্ধটা বদলায় না। ভালো করে খেয়াল করলে শুধু গন্ধ দিয়ে একজন মানুষকে চেনা সম্ভব। নিজের ঘরে চোখ বন্ধ করে শুয়ে হরবাবু এই এক্সপেরিমেন্টটা করেছেন, সফল হয়েছেন। তিনি খাটের দেওয়ালের দিকে মুখ করে শুয়েছিলেন। গন্ধতেই বুঝলেন পাশের ঘরে তাঁর স্ত্রী ঢুকে বেরিয়ে গেলেন। এটাও বুঝলেন কোনো কারণে স্ত্রী আজ রেগে আছেন। একেবারে হোমসের কায়দায় তিনি স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলেন, কি গো, কি ব্যাপার? মাথা গরম মনে হচ্ছে তোমার। তাঁর স্ত্রী বাস্তবিক পক্ষে অবাক হলেন। সামনের বাড়ি নতুন এক ভাড়াটিয়া এসেছে। সেই বউটি ভারী অসভ্য। আজ তাঁদের বাড়ি গুঁড়ো দুধ ছিল না। তিনি সামনের বাড়ি চাইতে গেছিলেন। ভদ্রভাবেই বলেছিলেন, শান্তা, ভাই তোমার জামাইবাবু দুধ চা ছাড়া খেতে পারে না। এদিকে ঘরের দুধ বারণ, তো অল্প ধার দেবে ভাই? আমি কাল পরশুর মধ্যে তোমার দাদার মাইনে হলে ফেরত দিয়ে দেবো। দেবে ভাই? বউটি নাকি সোজা বলে দিয়েছে, না গো দিদি, এই কদিনে পাড়ায় তোমাদের অনেক সুখ্যাত শুনেছি, যা একবার ঢোকে তা নাকি আর বেরোয় না। তোমার দেওর আমাকে পরিষ্কার বলে দিয়েছে, আগের দিনের আতপচিনি ফেরত না পেলে আর নতুন করে কিছু ধার দেওয়া যাবে না। এসব শুনে কার মাথা ঠিক থাকে? কিন্তু সেটা হরবাবু জানলেন কেমন করে? হরবাবু আর বিস্তারিত ব্যাখ্যা গেলেন না। ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে তার এই বিদ্যা আরো চকচকে হল। তিনি এখন চেনা লোক বাড়ি থেকে অনেকটা দূরে থাকলেও শুধু গন্ধে তাকে চিনতে পারেন। গন্ধ দিয়ে বুঝতে পারেন আজ স্ত্রীর মুড কেমন আছে। ফলে তার সংসারে আগের থেকে সামান্য হলেও পরিবর্তন এলো। আর তারপরেই সেই অসুখের প্রকোপ একটু কমায় অফিস খুলে গেল। হরবাবুর গন্ধ কিন্তু ফিরল না। তিনি আর স্বাভাবিক কিছুর গন্ধ পান না। স্ত্রী বিশেষ চিন্তিত ছিলেন এই রোগ নিয়ে। এ কেমন রোগ যাতে বিরিয়ানি আর পান্তা ভাত খেতে একই রকম লাগে? তার জোড়াজুড়িতেই 2-3 জন ডাক্তার দেখালেন হরবাবু, কিন্তু কেউ কোনো সুরাহা করতে পারল না। প্রত্যেকেই একগাদা টেস্ট করতে দিচ্ছে, আর সেসবে হরবাবুর ঘোর অনীহা। যা চলছে চলুক গে। হয়তো এভাবেই চলতো, কিন্তু এরই মধ্যে একটা ঘটনা ঘটল যাতে হরবাবু প্রথমবার বেশ ভয় পেলেন। হরবাবু বাড়ির সামনে থেকে বাসে ওঠেন। প্রায় 1 ঘন্টা বাস জার্নি, তারপরে অফিস। হরবাবু যেখান থেকে বাসে ওঠেন সেখানে বাস বেশ ফাঁকাই থাকে, ফলে বসার জায়গা পাওয়া যায়। সেদিনও সেরকমই বসেছিলেন। 2টো স্টপে যেতে না যেতে প্রায় হুড়মুড় করে তার পাশে একটা ছেলে উঠে বসল। বয়স খুব বেশি হলে বছর 20-21। কানে হেডফোন গোঁজা, চোখ মোবাইলে। সে পাশে এসে বসতেই হরবাবু অদ্ভুত একটা গন্ধ পেলেন। এইরকম গন্ধ তিনি আগে পাননি। গন্ধটা নাকে যেতেই যেন মনটা দুঃখে ভরে উঠছে। তিনি বার কয়েক ছেলেটার দিকে তাকালেন। ছেলেটার ভ্রুক্ষেপ নেই, সে এক মনে মোবাইলে চ্যাট করছে। এরপরেই ছেলেটার মোবাইলে একটা ফোন এলো।
বোধহয় প্রেমিকার। মাউথপিসটা প্রায় দাঁতে কামড়ে ধরে ফিসফিস করে কথা বলতে লাগলো ছেলেটা। হ্যাঁ আসছি। কেন, কি হয়েছে? আরে বিশ্বাস করো, ওটা আমার বোন হয়। মা বাবা দিব্যি। এরকম করলে কিন্তু আমি খুব রেগে যাবো, বলে দিচ্ছি। কন্ডাক্টর এসে টাকা চাইতে ছেলেটা আচমকা তাকিয়ে খেয়াল করলো গাড়ি তার গন্তব্য পেরিয়ে হাই রোডের উপর দিয়ে শোঁ শোঁ করে যাচ্ছে। এই এই থামাও থামাও, নামবো নামবো। এই বলে কন্ডাক্টরের হাতে 10 টাকার একটা নোট গুঁজে দিয়ে নেমে গেল ছেলেটা। এদিকে কথা চলছেই। আরে তুমি 2 মিনিট দাঁড়াও না, আমি সব ক্লিয়ার করে দিচ্ছি। উল্টো দিক থেকে আরো একজন হাত দেখাচ্ছে, সেও বাসে উঠবে। ইঞ্জিন চালিয়ে বাস দাঁড়িয়ে আছে। হরবাবু জানলা দিয়ে খেয়াল করলেন ছেলেটা কথা বলতে বলতে অন্যমনস্কভাবে হাইরোড পেরোতে গেল, আর কাউকে কোনো সুযোগ না দিয়ে একটা 10 টাকার লরি প্রচন্ড জোরে এসে পিষে দিল ছেলেটাকে। গোটা বাসের লোক ছুটে গেল। হরবাবু নামলেন না। তার সারা শরীর ঠকঠক করে কাঁপছে। একেবারে সামনে থেকে মৃত্যু দেখার জন্য নয়, তিনি বুঝে গেছেন তিনি মৃত্যুর গন্ধ পাওয়া শুরু করেছেন। এবার তার ভয় করতে শুরু করল। পরের 2-3 মাসে আরো গোটা 10 বার সেই মন খারাপ গন্ধটা পেয়েছেন হরবাবু। প্রতিবার যার গায়ের থেকে পেয়েছেন সে মারা গেছে। অধিকাংশই সেই মহামারীতে, একজন হার্ট অ্যাটাকে। ব্যাংকে কিছু কাজ ছিল, লাইনে দাঁড়িয়েছিলেন। ক্যাশ কাউন্টার থেকে সেই গন্ধটা পেতেই দেখেন কাউন্টারের ভদ্রলোক এই এসিতেও ঘাম মুছছেন। হরবাবু আর থাকতে পারলেন না, কাউন্টারের সামনে গিয়ে বললেন, আপনার মনে হচ্ছে শরীর খারাপ, বুঝলেন? আপনি ডাক্তার দেখান। ভদ্রলোক মাথা নেড়ে চেয়ার থেকে উঠতে গিয়েই ঢলে পড়লেন। স্পট ডেড। একটা ব্যাপার খেয়াল করলেন হরবাবু, যত রকম আবেগ প্রায় প্রতিটার জন্য গন্ধের ধরনও পাল্টায়। রাগের গন্ধ ঝাঁঝালো, দুঃখের গন্ধ অনেকটা না মেলে দেওয়া ভেজা গামছার মতো। যত দিন যায় তীব্রতা বাড়ে। আনন্দের গন্ধ সদ্য তোলা পাতিলেবুর মতো, মন ভালো করা। যদিও একমাত্র আনন্দের বেলাতেই যত সময় যায় গন্ধের তীব্রতা কমে আসে। হরবাবুর একটা পুরনো লাল ডায়েরি ছিল, তাতে তিনি নানা অচেনা গন্ধ, সেটা অনেকটা কার মতো আর সেটা কোন আবেগের সঙ্গে যুক্ত তার একটা টেবিল বানালেন। মাস 6 মধ্যে তিনি বুঝতে পারলেন আর এমন কোনো গন্ধ নেই যা তার অচেনা। রাস্তাঘাটে, অফিসে, বাসে, সব জায়গায় তিনি এই গন্ধ দিয়েই মানুষের আবেগ বুঝতে শুরু করলেন। সবচেয়ে লাভ হলো অফিসে। এর মধ্যে তার একটা প্রমোশন হয়েছে। সবাই আবদার করলেও তিনি কাউকে 1 পয়সার খাওয়াননি, বরং শশাঙ্ক বলতে এলে তিনি 2 কথা শুনিয়ে দিতেও ছাড়েননি। দেখো ভাই, প্রমোশন হয়েছে আমার নিজের যোগ্যতায়, ফলে তোমাদের খাওয়াবো কোন দুঃখে? তাতে তোমরা কে কি মনে করলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এই না খাওয়ানোতে কে কে তার উপরে ভয়ানক রেগে গেছে, কারাই বা হিংসায় জ্বলে পুড়ে মরছে, সবই তাদের গন্ধ থেকে টের পেতে লাগলেন হরবাবু। অফিসের বড় সাহেবের মুড বুঝে না চললেই তিনি যা তা বলেন। আগে হরবাবু ছিলেন তার মেইন টার্গেট। ইদানিং হরবাবু তাকে রাগার সুযোগই দিচ্ছেন না। কিন্তু যে কোনো মানুষ একটা নতুন আবিষ্কারের পর খ্যাতি চায়। হরবাবুর মনে হলো এই যে তার অদ্ভুত ক্ষমতা, শুধু ক্ষমতাই না, সেই ক্ষমতাকে তিনি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজে লাগিয়েছেন তা বিশ্বের মানুষের জানা উচিত। তার জন্য আগে লাগবে স্বীকৃতি। নিতান্ত অনিচ্ছাতেও 500 টাকা দিয়ে হরবাবু সেই ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করলেন যিনি তাকে ইঞ্জেকশন দিয়েছিলেন। ডাক্তার হরবাবুকে না চেনার ভান করলেন। আপনাকে তো চিনতে পারলাম না। আমি আপনার বিরুদ্ধে অভিযোগ নয়, বরং আপনার সাহায্য চাইতে এসেছি। এবার চিনতে পারছেন?
এবার ডাক্তার রীতিমতো খাতির করে তাকে চা অবধি অফার করলেন। গ্রিন টিতে চুমুক দিতে দিতে হরবাবু প্রথম থেকে সব খুলে বললেন। এমনকি ডাক্তারকে বিশ্বাস করাতে সেই ডায়েরিও দেখালেন। ডায়েরিটা দেখুন, এখন গ্রিন টি আর গুঁড়ো চা সব সমান, কোনো কিছুর গন্ধই পাই না। কিন্তু ডাক্তার যে অবাক আর বিরক্ত একসঙ্গে হচ্ছেন তা তিনি বুঝতে পারছেন। ডাক্তার কিছু বললেন না। আমি একজন ডাক্তারকে রেফার করছি, আপনি বরং তার সঙ্গেই দেখা করুন। শুধু শুতে যাওয়ার আগে একটা ঘুমের ওষুধ লিখে দিলাম। নিচে রিসেপশনে খোঁজ নিয়ে হরবাবু জানতে পারলেন যার নাম লিখে দিয়েছেন তিনি বিখ্যাত এক মনোরোগ বিশেষজ্ঞ। হরবাবু ঠিক করলেন আর কাউকে কোনো দিন এই কথা জানাবেন না। সেদিন বাড়ি ফেরার পথে তিনি সম্পূর্ণ নতুন একটা গন্ধ পেলেন, যা তার এতদিনের শান্তির জীবনটাকে বদলে দিল চিরকালের মতো। হরবাবুর বাড়ি একটা গলির মধ্যে। ইদানিং প্রায়ই গলিতে আলো থাকে না। ল্যাম্পপোস্টে নতুন আলো লাগিয়ে দিলেও কারা যেন ফাটিয়ে দিয়ে যায়, নাকি সস্তার বাল্ব নিজেই ফেটে যায় কে জানে। সেদিন গলিতে ঢুকতে গিয়েই নাকে নতুন রকম একটা গন্ধ পেলেন হরবাবু। 7-8 মাস হয়ে গেছে, এখনই গন্ধের ব্যাপারে তাকে বেশ বিশেষজ্ঞই বলা চলে। তার ধারণা ছিল এমন কোনো গন্ধ থাকতেই পারে না যা তার অজানা। তাই এই অজানা গন্ধ পেয়ে তিনি চমকে উঠলেন। তাকিয়ে দেখলেন তার ঠিক পাশ দিয়েই চলে গেল বছর 30-এর এক ছোকরা, বাবলু। বাবলু এককালে পড়াশোনায় বেশ ভালো ছিল, এখন ইউনিভার্সিটিতে উঠে পাখা গজিয়েছে। যত রকম বাজে নেশা আছে সবকিছু সে করতে শিখেছে। বাবলুর চোখ মোবাইলে, তাকে দেখতে পায়নি। কোন বিজ্ঞানী নতুন প্রজাতির প্রাণীর সন্ধান পেলে যেমন শত বিপদেও ঝাঁপিয়ে পড়ে, হরবাবু বাবলুর গা থেকে এই নতুন গন্ধ পেয়ে তার পিছু নেওয়া শুরু করলেন। একটু দূরত্বে। এত দূর থেকেও গন্ধটা পাওয়া যাচ্ছে, তার মানে যা হবার খানিকক্ষণের মধ্যেই হবে। গন্ধটা কিসের মতো চেনা চেনা। ওই খাসির মাংসের দোকানে রক্ত আর মাংসের যে চিমসে একটা গন্ধ পাওয়া যায়, অনেকটা সেই রকম, কিন্তু তার চেয়ে অনেক বেশি কড়া, অনেক বেশি ঝাঁঝালো। বাবলু মোবাইলে চোখ রেখে রাস্তার এক কোণা ধরে হাঁটতে লাগল। বেশ কিছুটা দূরে হরবাবু। বড় রাস্তায় কুচকুচে কালো দামি একটা গাড়ি, ভিতরে গান চলছে জোরে, ভিতরের আলো জ্বলছে। গাড়িতে ড্রাইভারের সিটে একটা সুন্দরী মেয়ে বসে, বাবলুর বয়সী হবে। বাবলু হাত নাড়ালো, মেয়েটা গাড়ির দরজা খুলে দিল। এবার আর একটা গন্ধ খুব হালকা ভেসে এলো হরবাবুর নাকে। এই গন্ধ শেষবার তিনি পেয়েছিলেন ব্যাংকে, সেই ক্যাশিয়ারের গা থেকে। হরবাবু ঘাবড়ে পিছন ফিরতে গিয়ে পা পিছলে উল্টে পড়লেন। হাঁচড়ে পাঁচড়ে কোনো ক্রমে উঠে দেখেন বাবলু গাড়িতে না ঢুকে তার দিকে তাকিয়ে আছে। তিনি উঠে দাঁড়াতেই গাড়ি ছেড়ে দিল হুশ করে। গাড়ির নম্বরটা হরবাবু মনে মনে মুখস্থ করে নিলেন। দিন তিনেক বাদে বাংলার প্রতিটা সংবাদপত্রে খবরটা বেরোল। অফিস রুমে একটা পেপার রাখা হয়। উৎপলই জোরে জোরে পড়ে শোনাচ্ছিল। দেখেছো কি কাণ্ড, এত বড় বিজনেসম্যানের মেয়ে, তার কিনা এই অবস্থা, ভাবা যায়? হ্যাঁ। শশাঙ্ক টেবিল থেকে মুখ উঠিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাই? এই যে শোনো, পেপারে কি লিখেছে শোনো। গত 3 দিন যাবৎ বিখ্যাত ব্যবসায়ী বিনয় জালানের মেয়ে পূজা জালান নিরুদ্দেশ। শেষ খবর পাওয়া অবধি সে জানিয়েছিল সে তার প্রেমিক কমলেশের বাড়ি যাচ্ছে। পুলিশ কমলেশকে গ্রেপ্তার করেছে, কিন্তু কমলেশ জানায় গত 7 দিনের মধ্যে তার সঙ্গে পূজার কোনো দেখা সাক্ষাৎ দূরে থাক,
ফোনেও কথা হয়নি। ইদানিং নাকি তাদের কোনো এক ব্যক্তিগত কারণে মনোমালিন্য চলছিল। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পূজার কোনো খোঁজ পাওয়া যায়নি। পূজার সঙ্গে নিখোঁজ পূজার গাড়িও। গাড়িতে জিপিএস লাগানো ছিল, তা সত্ত্বেও গাড়ির খোঁজ না পাওয়ায় পুলিশের ধারণা গাড়ির জিপিএস কিংবা গোটা গাড়িটাই কেউ নষ্ট করে দিয়েছে। বাবা, পূজার ফোনেও লোকেট করা যাচ্ছে না। পূজার গাড়ির নাম্বার। এই নাম্বারটা শুনে হরবাবুর হৃদস্পন্দন 1 সেকেন্ডের জন্য হলেও বন্ধ হয়ে গেল। বাবলুকে সেদিন এই গাড়িতে উঠতে দেখেছিলেন তিনি। তারপর দিন দুয়েক বাবলুকেও পাড়ায় দেখেননি, যদিও কাল সকালেই মোড়ের মাথায় চায়ের দোকানে দেখতে পেয়েছেন, একেবারে নির্বিকার। আরও দিন দুয়েক বাদে ঝাড়গ্রামের এক জঙ্গলে পোড়া গাড়ির মধ্যে পূজার দেহ পাওয়া গেল। জ্বলে কাঠ হয়ে গেছে, কোথাও কোনো প্রমাণ নেই। আততায়ী বুদ্ধিমান সব প্রমাণ লোপাট করে দিয়েছে। পুলিশ কমলেশকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, তার পাক্কা অ্যালিবাই আছে। হরবাবু অদ্ভুত দোলাচলে পড়লেন। পুলিশ অনেক খুঁজে কিছু চুলের স্যাম্পল আর আঙুলের ছাপ পেয়েছেন, কিন্তু সেটা কার তা বুঝতে পারছেন না। পূজার বাবা নিজে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন, কেউ এই বিষয়ে কিছু জানাতে পারলে তিনি তাকে 10 লাখ টাকা দেবেন, অবশ্য খবর যদি সত্যি হয়। হরবাবু দোনামনা করছিলেন। এই বিজ্ঞাপনটা বেরোনোর পর ঠিক করলেন আজই অফিস থেকে বাড়ি ফিরে পুলিশের কাছে যাবেন। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। তখন বউ মেয়েরা টিভি দেখে। আজ টিভি চলছে না। একটু অবাক হলেন হরবাবু। বাইরে একটা দামি ব্র্যান্ডের জুতো খোলা। কেউ এলো নাকি? ঘরে ঢুকে দেখলেন ছোট মেয়েকে কোলে নিয়ে হাসি মুখে বাবলু বসে আছে। আজ আর তাঁর গায়ে সেই গন্ধটা নেই। তাকে দেখি বাবলু একগাল হাসল। এই যে কাকু এসে গেছেন, একটু কথা ছিল যে প্রাইভেট। দেখুন কাকু, আপনিও এই পাড়ার, ছোটবেলা থেকে আমিও আপনাকে দেখছি। আপনিও আমায় খোঁচাবেন না, আমিও আপনাকে খোঁচাবো না। সেদিন আমার পিছু নিয়েছিলেন কেন বলুন দেখি? হ্যাঁ? হরবাবু বাবলুকে বসতে বলে বাথরুমে হাত পা ধুতে লাগলেন। তার মাথা বোঁ বোঁ করে ঘুরছে। তিনি আন্দাজ করতে পারছেন বাবলু কেন এসেছে, শুধু বুঝতে পারছেন না তার থেকে বাবলু কি চায়। বাবলুকে নিয়ে নিজের ঘরে গেলেন হরবাবু। বাবলু প্রথমেই তার মোবাইলটা চেয়ে নিল, যদি রেকর্ডার অন থাকে। মোবাইলের সুইচ অফ করে সোজা কাজের কথা এলো বাবলু। দেখুন কাকু, আপনিও এই পাড়ার, ছোটবেলা থেকে আমিও আপনাকে দেখছি। আপনিও আমায় খোঁচাবেন না, আমিও আপনাকে খোঁচাবো না। সেদিন আমার পিছু নিয়েছিলেন কেন বলুন দেখি? হ্যাঁ? হরবাবু এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না, শুধু বুঝতে পারলেন ভিতরে ভিতরে বাবলু ভয়ানক রেগে আছে। তারই সঙ্গে আরো একটা জিনিস যোগ হয়েছে, ঘৃণা। হরবাবু চুপ করে রইলেন। আজকে পেপারে একটা বিজ্ঞাপন বেরিয়েছে। আপনি যেমন মানুষ সবাই জানে, ওয়ান পাইস ফাদার মাদার। আপনি নিশ্চয়ই আমাকে ধরিয়ে দেবেন ঠিক করেছেন, তাই না? না মানে মিথ্যে কথা বলবেন না কাকু। বাবলুর রাগ বাড়ছে, হরবাবু বুঝতে পারলেন। এই যে শুনুন কাকু, আমি যদি বিপদে পড়ি আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, বলে দিলাম, ঠিক আছে? আর আপনার বড় মেয়ে তো এখন ক্লাস 12, তাই না? একটু সাবধানে রাস্তায় চলাফেরা করতে বলবেন। কখন কি হয়ে যায় সময় তো ভালো নয়। বাবলু চলে গেল। হরবাবুর স্ত্রী বহুবার জিজ্ঞেস করার পরেও হরবাবু বললেন না বাবলু ঠিক কেন এসেছিল। তার দম বন্ধ হয়ে আছে একটা গন্ধে।
তার নিজের গায়ের গন্ধ। এই গন্ধ আতঙ্কের। হরবাবু ঠিক করলেন তিনি পুলিশে জানাবেন, কিন্তু বেনামে। সমস্যা হলো কোনোভাবে যদি বাবলু জামিন পেয়ে যায় তবে তাদের পাড়া ছাড়া হতে হবে। কিন্তু এভাবে ভয়ে ভয়ে কতদিন কাটাবেন? মেয়েরাও বড় হচ্ছে। আজকাল মেয়েরা বাইরে বেরোলে তিনিও সঙ্গে যান। বাবলু মোড়ের মাথায় চায়ের দোকানে বসে তাকে নজরে রাখে। কিন্তু এভাবে আর কতদিন বাঁচা যায়? ভয়ে ভয়ে একদিন লোকাল পুলিশ স্টেশনে ফোন করলেন হরবাবু। বললেন এক খুনির ব্যাপারে তার কাছে খবর আছে। থানার ওসি নিজে তার সঙ্গে কথা বললেন। খুব অমায়িক ব্যবহার। তারপর ফোনে গোটা ঘটনাটা শুনে বললেন, অসংখ্য ধন্যবাদ। সবাই যদি আপনার মতো সাহসী হতো। আপনি এক কাজ করুন, 1 ঘন্টার মধ্যে একটু স্টেশনে আসুন। চিন্তা নেই, একটা কাগজে সই করতে হবে, জাস্ট ফর্মালিটি। আপনার পরিচয় গোপন থাকবে। ঘণ্টাখানেক পরে পুলিশ স্টেশনে যেতেই এক হাবিলদার তাকে খাতির করে ওসির রুমে নিয়ে গেল। সেখানে আগে থেকেই বাবলু আর বাবলুর বাবা বসে। বড়বাবু, ফোনে যা বলেছেন আবার ওনাদের সামনে বলুন। আপনার ফোন পেয়েই আমি ওনাদের ডেকে পাঠিয়েছি। বাবলুর বাবা এলাকার একজন সম্মানীয় ব্যক্তি, মানুষের বিপদে আপদে পাশে থাকেন। তার ছেলে কি এইসব করতে পারে? আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। বাবলুরও কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। কলেজে তো ভালো ছেলে বলে সুনাম আছে বলেই জানি। ভয় পাবেন না, যেটা সত্যি সেটা বলুন। হরবাবুর গলা শুকিয়ে আসছিল। কাঁপা কাঁপা গলায় তিনি কথা বলছেন। বাবলু কেমন যেন কাঁদো কাঁদো মুখে তাকালো। বাবলুর বাবা গম্ভীরভাবে বললেন, আরে বাবলু তো সেই সময় এখানে ছিলই না। মাসির বাড়ি মালদা গিয়েছিল। অন্তত 10 জন সাক্ষী আছে। সেটা দেখা যাবে, তদন্ত তো হবেই। চোয়াল শক্ত করে জানালো থানার ওসি। হরবাবু এক গ্লাস জল চেয়ে খেয়ে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে এলেন। হরবাবু বুঝলেন লড়াইটা সহজ হবে না। বাড়ি ফিরেই জীবনে প্রথমবার তিনি একটা গাড়ি ভাড়া করে বউ আর মেয়েদের বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। সেই রাতেই তাঁর মতো মিতব্যয়ী মানুষ এই শহরতলি থেকে বহরমপুর অবধি গাড়ি ভাড়া করবে, সেটা তাঁর স্ত্রী মেয়ের চিন্তার বাইরে। তাদের মিথ্যে বললেন, অফিসের কাজে 1 সপ্তাহ দিল্লি যেতে হবে, কাল সকালেই। চারিদিকে এই রোগের প্রকোপ, তাই ট্রেনে বাসে তাঁর ভরসা নেই। আর মেয়েরাও অনেকদিন হলো মামা বাড়ি যায় না। কিন্তু কিন্তু করে হলেও তারা রাজি হলো। হরবাবু রাতের খাওয়া খেয়ে বিছানায় ঠায় বসে রইলেন অপেক্ষায়। রাত 1:30 নাগাদ দরজায় টোকা দিল কে যেন। প্রথমে ধীরে, তারপর বেশ জোরে। হরবাবু তৈরি ছিলেন। তিনি তার ভবিতব্য জানেন, কিন্তু এই ভবিতব্যের সঙ্গে তার স্ত্রী বা মেয়েকে জড়াতে চান না। দরজা খুলে দেখলেন বাবলু দাঁড়িয়ে একা, হাতে কুচকুচে কালো একটা পিস্তল। খুব নম্রভাবে বলল, এই যে কাকু, একটু আমার সঙ্গে আসতে হবে যে। বাবলু আসার আগে খেয়াল করেননি। সে আসতেই গন্ধ দুটো প্রকট হল হরবাবুর নাকে। দুটো গন্ধ, দুটোই তার চেনা। একটা খুনির আর একটা মৃতের। সেই মাংস রক্তের গন্ধের সঙ্গে মন খারাপ করা মৃত্যুর গন্ধটা মিশে যাচ্ছে না। আলাদা আলাদা করে দুটোকেই পাচ্ছেন তিনি, তীব্র এবং অব্যর্থ। হরবাবু জানেন এই গন্ধ পেয়েছেন মানে আর তার কিচ্ছু করার নেই। পোশাক পরাই ছিল। ঘরের আলো নেভিয়ে বাইরের দরজায় তালা মেরে অতি ধীর পায়ে বাবলুর পিছন পিছন হরবাবু বাবলুর গাড়িতে চেপে বসলেন। হন্ডা সিটি গাড়ি।
হরবাবুকে বেচলেও এত দামি গাড়ি কেনার সামর্থ্য তার নেই। অনেকদিন ইচ্ছে ছিল এই গাড়িতে চড়ার, আজ ইচ্ছে পূরণ হলো। গাড়ির পিছনের সিটে বসিয়ে খুব যত্ন করে হরবাবুর হাত পা বেঁধে দিল। পকেট থেকে মোবাইল নিয়ে সুইচ অফ করে নিজের পকেটে রেখে দিল। তারপর মুখ বেঁধে দিল কাপড় দিয়ে। হরবাবু বাধা দিলেন না, দিয়ে লাভও নেই বিশেষ। যা হবার তা হবেই, তাকে আটকানোর সাধ্য নেই তার। গাড়ি ছুটল কোলাঘাট এক্সপ্রেসওয়ে হয়ে। এই পথ দিয়ে মেদিনীপুর ঝাড়গ্রামে যাওয়া যায় শুনেছেন হরবাবু। বাবলু প্রথমে একটা ইংরেজি গান গাইছিল, The answer, my friend, is blown in the wind. The answer is blown in the wind. তারপর যেন বাতাসকে উদ্দেশ্য করেই বলল, সবার সঙ্গে চালাকি চলে, কিন্তু এই বাবলু শর্মার সঙ্গে ওসব চলে না, বুঝলেন? তবে আপনার চিন্তা নেই, আপনি চলে যাওয়ার পর আপনার ফ্যামিলিকে নিয়ে বেশি চিন্তা করতে হবে না। আমি আছি তো, আমি সব দেখে নেব, ঠিক আছে? এই বলে খ্যাঁক খ্যাঁক করে একটা হাসি হাসল বাবলু। গাড়ির এসি বাড়ানো, খুব ঢিমে আওয়াজে একটা গান চলছে, কথা বোঝা যাচ্ছে না। হাত পা বাঁধা অবস্থায় পিছনে বসতে অসুবিধে হচ্ছে হরবাবুর। জল খাওয়ার একটা কাঁচের বোতল অনেকক্ষণ থেকে পায়ের কাছে নড়াচড়া করছে, অস্বস্তি বাড়িয়ে তুলছে। হরবাবুর এবার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। গন্ধগুলো হঠাৎ বেড়ে গেল না? গাড়ি হাই রোড ছেড়ে এবার একটা কাঁচা রাস্তা ধরেছে। দুই ধারে বাঁশ বন, তার মধ্যে দিয়েই হলুদ জন্ডিস রোগীর চোখের মতো ঝাপসা গাড়ির আলো অন্ধকার চিরে পথের নিশানা দেখাচ্ছে। গন্ধ বাড়ছে, এবার যেন দম আটকে দেবে। এই গন্ধটা কিসের? নিজের মনে বলে উঠল বাবলু। ওর নাকে সেই বিচ্ছিরি গন্ধটা গেল কিভাবে? ভাবতে ভাবতে মাথার ভেতর সব যেন তালগোল পাকিয়ে গেল হরবাবুর। বাবলু ডান হাতে কাঁচ নামিয়ে দিল সামান্য। লাভ নেই, গন্ধ আরো বেড়ে যাচ্ছে গাড়ির ভিতর। এবার গাড়িটা স্লো করে হাত বাড়িয়ে অন্যদিকের জানালাটাও খুলতে গেল সে। সামনের দুই সিটের মাঝে অন্ধকারে একটা কোঁকড়ানো চুলওয়ালা মাথা দেখতে পেলেন হরবাবু। ততক্ষণে সে কাচের বোতলটা কিছুটা ফাঁকা থেকে যাওয়া হাতের তালুর মধ্যে আয়ত্ত করতে পেরেছেন তিনি। কাঁচের ভারী বোতলটা সোজা মারলেন মাথা লক্ষ্য করে। গাড়ি ঘুরে গেল। হরবাবু থামলেন না, মারতে লাগলেন আবার আবার আবার। পুলিশ স্টেশনে থাকতেই বাবলুর আর নিজের গায়ের গন্ধ দুটো টের পেয়েছিলেন হরবাবু। আর এই গন্ধ ভুল বলে না। তিনি জানেন গাড়িটা একদিকে হেলে পড়ে আছে, চারিদিকে জঙ্গল। অতি কষ্টে হাত পায়ের বাঁধন খুলে বেরিয়ে এলেন হরবাবু। গাড়ির ডিকিতেই পেট্রোলের একটা ক্যান পাওয়া গেল। এখন আর কোনো গন্ধ নেই, তার গা থেকেও না, বাবলুর গা থেকেও না। গোটা পৃথিবীর সব গন্ধ মুছে আবার সব যেন কেমন বোবা হয়ে গেছে হরবাবুর কাছে। বাবলুর পকেটে লাইটার পাওয়া গেল। গোটা গাড়িতে তেল ছিটিয়ে আগুন ধরিয়ে দিলেন হরবাবু। দাও দাও করে গাড়িটা জ্বলে উঠল। ঠিক সেই সময় নাকে এলো একটা গন্ধ। এক না, একাধিক গন্ধ মিলেমিশে গেছে, যেন যেন গত জন্মের স্মৃতির মতো। পেট্রোল, রং, কাপড় আর মাংস পোড়ার গন্ধ। হরবাবু বাবলুর পকেট থেকে মোবাইল বার করে নিয়েছিলেন। সুইচ অন করে স্ত্রীর নাম্বারে ফোন করলেন। এই জঙ্গলেও টাওয়ার পাওয়া যাচ্ছে। স্ত্রী ফোন ধরতেই অতি শান্ত গলায় বললেন, হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি বলছি। তোমরা ঠিকঠাক পৌঁছে গেছো তো? হ্যাঁ হ্যাঁ, শোনো,
শোনো বলছি, ডাক্তারের একখানি খরচ বাঁচলো, আমার রোগটা এমনিতেই সেরে গেছে। শুনলেন 100.1 FM গোল্ডে গল্প স্বল্প অরিজিনালস রোগ, লিখেছেন কৌশিক মজুমদার। গল্পের কথক অর্পণ, গল্পের সূত্রধর অপরূপা ও সৌমিক, বাবলুর চরিত্রে বাসু, বাবলুর বাবা সোমক, হরবাবুর স্ত্রী গোপা, শশাঙ্ক অরিজিৎ, উৎপল আত্রেয়, বাস আরোহী ছেলে অর্ণব, রমলা বিহু, ক্লাবের ছেলে অনির্বাণ, সান্তা অরুণিমা, উৎপলের মামা কল্পলাল, পুলিশ অফিসার অনিরুদ্ধ, গদাধর বাবু তাপস, প্রথম গৃহবধূ ঝুমুর, দ্বিতীয় গৃহবধূ দেবলীনা, রিপোর্টার রাজীব, হরবাবুর মেয়ে রিয়া এবং হরবাবুর ভূমিকায় সুদীপ্ত। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। শুনলেন গল্প স্বল্প।